সবাই। মনে করেন আমরা ওএসআই মডেল যখন করছিলাম, আমরা এরকম দেখছিলাম যে এইটা আমাদের তোমার ফোনটা একটু দাও না, ফোনটা একটু দাও না, আস্তে আস্তে এইখানে ফোনটা দাও। আর একটা ওয়েটের কিছু দিতাম, ওয়েট কিছু না। আচ্ছা মনে করেন এইটা একটা নেটওয়ার্ক, এখন এই নেটওয়ার্কে আমার ডিভাইস গুলো এরকম, আর এইদিকে এইটা আরেকটা নেটওয়ার্ক, এখানকার ডিভাইস গুলো আছে। এখন মনে করেন এইটা হচ্ছে সেন্ডার আর এই হচ্ছে রিসিভার। এখন সেন্ডার থেকে রিসিভারে মেসেজ যাবে, তো আমাদের মাঝে তো আমরা জানি এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়া। আর এখানে একটা রাউটার থাকতেছে, এটাকে কানেক্ট করবে, আর এখানে একটা রাউটার এটাকে কানেক্ট করবে। এখন দেখেন রাস্তাটা খুঁজে বের করার যদি চেষ্টা করি, মনে করেন এখান দিয়ে আরো কিছু রাউটার কানেক্টেড। এখন আমাদের শর্টেস্ট রাস্তা কোনটা হবে? এই সেন্টার থেকে এই যে বাসের মেইন লাইনে, বাসের মেইন লাইন থেকে এই রাউটার, রাউটার থেকে এই ট্রান্সমিশন মিডিয়া, এইটা পার হয়ে 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 এই রাউটার, সেখান থেকে হচ্ছে এই সেন্ট্রাল সুইচ, সেখান থেকে রিসিভারের কাছে, তাই না? এই রাস্তা দিয়ে মেসেজটা যাইতে পারে না? তাহলে এই যে রাস্তাটা খুঁজে বের করছেন, এই রাস্তা খোঁজাটাকে কি বলে? শর্টেস্ট পাথ। এনিওয়ান? হ্যাঁ, শর্টেস্ট পাথ, গুড। এটা আমরা শর্টেস্ট পাথ দিয়ে যাচ্ছি, এন্ড রাস্তা খুঁজে বের করার টেকনিকটাকে বলে রাউটিং। এখন রাউটিং হচ্ছে দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক হলে আরেকটা কি হবে? আরআইপি। আরআইপির মতো ডাইনামিক। ডাইনামিক রাউটিং। এখন ডাইনামিক রাউটিং এর কিছু প্রকারভেদ আছে। একটা হচ্ছে আরআইপি, যেটা আমরা পড়বো আজকে, আরেকটা আছে ওএসপিএফ। ঠিক আছে, ওএসপিএফটা হচ্ছে আমাদের অপশনাল, এটা আমাদের লাগবে না। এন্ড ওএসপিএফ এর আপনারা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর ল্যাব করছেন, রিপেরও ল্যাব করছেন। সেম ভাবে ওএসপিএফ এর উপরেও হচ্ছে আমাদের একটা ল্যাব করা যেতে পারতো, বাট সময় নেই জন্য আমরা এটা স্কিপ করে গেছি। তো এটাও সেম, মানে জাস্ট একটু কমান্ডটা একটু চেঞ্জ। কারো যদি ওএসপিএফ শিখতে ইচ্ছা করে আমার সাথে দেখা করেন, আমি দেখাই দিই। তো আসলে এখন আমরা রিপ পড়া শুরু করি। রিপের ফুল ফর্ম হচ্ছে রেস্ট ইন পিস, নাকি অন্য কিছু? রাউটিং। ম্যাম রাউটিং কি যেন একটা বলছিলেন? হ্যাঁ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। ঠিক আছে, রিপের ফুল ফর্ম হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। লেখা তো বোঝা যাচ্ছে না? জি ম্যাম। তো এখন হচ্ছে এই রিপে আমরা মনে করি আমাদের একটা আমরা নেটওয়ার্ক একটা ডিজাইন করি। মনে করেন N1 একটা নেটওয়ার্ক, এর সাথে কানেক্টেড আছে N2, তার সাথে কানেক্টেড আছে N3, তারপর N4, and lastly N5। এই হচ্ছে আমাদের পাঁচটা নেটওয়ার্ক। এখন আমরা ওকে, তো আমরা হচ্ছে গ্রাফ করছিলাম, এরকম অ্যালগোরিদম করছে, আমরা এরকম গ্রাফ কিছু দেখছিলাম। তো আমরা একটু কস্ট গুলো খেয়াল মনে করি যে N1 থেকে N2 তে আসার কস্ট হচ্ছে 1, N2 থেকে N3 তে আসার কস্ট মনে করি 5, N3 থেকে 4 এ আসার কস্ট মনে করেন হচ্ছে 2, আর N2 থেকে N4 এর ডিরেক্ট আসা যায়, এটার কস্ট হচ্ছে 10, এন্ড লাস্টলি N4 থেকে N5 এর কস্ট মনে করেন 3। এরকম কিছু একটা ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এই রিপে হয় কি দেখেন, আমরা যদি একটু চিন্তা করি যে আমার সেন্ডার আছে N1 এ, রিসিভার আছে N4 এ, সেন্ডার আছে N1 এ, রিসিভার আছে N4 এ। এখন দেখেন তো সেন্ডার থেকে N1 থেকে N4 কি ডিরেক্টলি কানেক্টেড? না। N1 থেকে N4 এ কি মেসেজ ডিরেক্টলি যাবে? যাবে না, তাই তো? তাহলে এখন বাট আমি চাচ্ছি N4 এই মেসেজটা পাঠাবো, তাহলে মেসেজটা কিভাবে যাবে? যেহেতু এদের মধ্যে রাস্তা যদি থাকতো চলে আসতো, কোনো সমস্যা ছিল না। বাট রাস্তা তো নাই, তখন সে কি করবে? অন্য কোনো কারোর হেল্প নিয়ে যাওয়া যায় কিনা সেই হেল্প নিয়ে সে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এখন দেখেন হেল্প নিয়ে যদি যাওয়ার চেষ্টা করে আমাদের দুইটা রাস্তা হতে পারে, N1 থেকে N2, N2 থেকে N3, N3 থেকে N4।
তাই না? জি ম্যাম। এখন এখানে যদি আমি কস্টটা চিন্তা করি, এখানে কস্ট 1 প্লাস 5 6 প্লাস 2 8। যদি ঘুরে যাই তাহলে কস্টটা কত হচ্ছে? 8। আর যদি আমি ডিরেক্টলি যাই n1 থেকে n2 n2 থেকে n4 এ যদি যাইতে চাই তাহলে কস্টটা কত হবে? 11 11। তাহলে একটু আগে কস্ট পাইছে 8, এখন পাচ্ছি 11। তো তার মধ্যে আমি কি বেশি রাস্তা চুজ করব নাকি কম রাস্তা চুজ করব? কম। কম। তাহলে যদিও আমাদের এই রাস্তাটা দিয়ে গেলে বেশি ঘুরে যাইতে হচ্ছে, বাট আমার কস্টটা কিন্তু কম আসতেছে। তখন কিন্তু আমি এই টানা রাস্তাটাই চুজ করবো, এই রাস্তাটা চুজ করবো না। বুঝছেন? এখন কোন রাস্তা দিয়ে যাবে না যাবে এইটাই খুঁজে বের করে দিবে আমাকে হচ্ছে এই রিগ। ওকে? তাহলে আমরা হচ্ছে এখন কাজ শুরু করি। তো এখন কি করতে হবে? প্রত্যেকটা আমাদের যে নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য একটা টেবিল বানাইতে হবে। যে টেবিলটার নাম হচ্ছে রাউটিং টেবিল। আমি একটু এই পেজটার পাশে রাখি। এখন হচ্ছে আমরা রাউটিং টেবিল বানাবো। তো আমরা প্রথমে n1 এর জন্য রাউটিং টেবিল বানাই। এটা আমাদের ফার্স্ট এবার ফার্স্ট লিখে দিই। এখন আমাদের রাউটিং টেবিলে থাকবে কি 3টা কলাম থাকবে আর রো থাকবে হচ্ছে 5টা। এই হচ্ছে আমাদের রাউটিং টেবিল। তো রাউটিং টেবিলের প্রথমে লেখা থাকবে হচ্ছে ডেস্টিনেশন। পরেরটাতে থাকবে হচ্ছে কস্ট এন্ড লাস্টেরটাতে থাকবে হচ্ছে নেক্সট। 3টা জিনিস থাকবে। ডেস্টিনেশন মানে আমি কোন কোন জায়গায় যেতে চাই। তো আমি একটা একটা করে ভ্যালু ফুল করি। তো দেখেন এখানে থাকুক এটা। আমার ডেস্টিনেশন কি কি হইতে পারে? মানে আমি কোন কোন জায়গায় যেতে পারি? n1 এ যেতে পারি, n2 n3 n4 n5 এই 5টা জায়গায় যেতে পারি না? তাহলে আমার ডেস্টিনেশন হবে 5টা। n1 n2 n3 n4 and n5। এই হচ্ছে আমার 5টা ডেস্টিনেশন। এবং এই 5টা ডেস্টিনেশন আমি যাচ্ছি কোথা থেকে? n1 থেকে যাচ্ছি। তাহলে n1 থেকে এই 5টা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কস্টটা কি হবে সেটা এখানে আমি লিখবো এবং এখান থেকে যাওয়ার সময় আমার নেক্সট কি হবে সেটা আমি এখানে লিখবো। বুঝছেন? তাহলে এখন আমরা শুরু করি। যে আমার সেন্টার কিন্তু আছে n1 এ। তাহলে আমি n1 থেকে যাইতে চাই কোথায়? n1 এই যাইতে চাই। তাহলে একটু দেখেন n1 থেকে n1 এই যাচ্ছে নিজে থেকে নিজের মধ্যেই। কস্ট কত হবে? 0। 0। তাহলে কস্ট হচ্ছে 0 এবং আমি নিজে এখান থেকে এখানে ধরেন n1 এ এসে লাফ দিয়ে আবার n1 এ আসছি। তাহলে নেক্সট কোথায় গেছি? n1 এই। n1 এই গেছি। তাহলে নেক্সট হচ্ছে n1। এবার চিন্তা করেন n1 থেকে n2 তে যাবেন। কস্ট কত? n1 থেকে n2 এর কস্ট 1 কস্ট হচ্ছে 1 এন্ড n1 থেকে আমি n2 তে চলে গেছি। তার নেক্সট কত? বলো। n2। n2। আমি তো n1 থেকে নেক্সটে গেছি n2 তে। এখানে ছিলাম লাফ দিয়ে পরের নোডে চলে আসছি। তাহলে নেক্সট কি n2 না? এবার দেখো n1 থেকে n3 তে আসতে চাই। n1 থেকে n3 তে যাওয়ার কি কোনো রাস্তা আছে? না ম্যাম তাহলে সে কি করবে? যাচ্ছে যাইতে যাচ্ছে ঘুরতেছে কোনো রাস্তা পাচ্ছে না। তাহলে এই কষ্টটাকে কি আমরা ইনফিনিটি বলতে পারি? ইনফিনিটির মান তো আমরা জানি না, তাই না? সেম ভাবে n1 থেকে n3 তে যাওয়ার তো মান আমি জানি না। প্রথম ইনিশিয়ালি ডিরেক্টলি তো আমি জানি না। ডিরেক্টলি তো কোনো রাস্তা নাই। কারো হেল্প নিলে যাইতে পারে ওটা পরের হিসাব। শুরুতে আর কেউ ওকে হেল্প করবে না। শুরুতে সে নিজে যতটুকু পারে। বুঝছেন? তাহলে যে দেখেন যেহেতু কস্টটা ইনফিনিটি তাহলে আপনি কি কখনো n3 তে যাইতে পারবেন? n1 থেকে n3 তে? না ম্যাম তাহলে নেক্সট তো পাচ্ছি না। তাহলে নেক্সট আমি একটা ড্যাশ দিয়ে দিই। বোঝা গেছে? জি ম্যাম না আমরা এখন ইনিশিয়ালি n1 এর জন্য বানাচ্ছি। এটা শুধু n1 এর রাউটিং টেবিল। n2 তে যখন করব তখন n2 এর হিসাব হবে। এবার দেখেন n1 থেকে যদি আমি n4 এ আসতে চাই, সেম কোনো কি রাস্তা আছে? না ম্যাম, তাহলে এখানেও কস্টটা কত আসবে? ইনফিনিটি। ইনফিনিটি। আর নেক্সট কি হবে? এটাও ড্যাশ।
এটা Dash. ড্যাশ। সেম N1 থেকে N5 এটাও ইনফিনিটি আর ড্যাশ। ইনফিনিটি এন্ড ড্যাশ। ইনফিনিটি এন্ড ড্যাশ। সবার ক্লিয়ার হয়েছে? এবার তাহলে আমরা N2 এর জন্য বানাই। তাহলে সেম ভাবে বুঝতে পারতেছেন তো, আমাদের N1 এর রাউটিং টেবিল বানাইছি, এবার N2 রাউটিং, N3, N4, N5 এরকম ভাবে আমাদের 5টা রাউটিং টেবিল হবে। ম্যাম আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত। ইউটিউব চ্যানেল খুলতে হবে? জি ম্যাম। ঠিক আছে, মাথায় রাখলাম। তারপর ইউটিউব চ্যানেলও দেখবো হচ্ছে এরকম করে ফোন দিয়ে পড়াইতে হইতেছে। ম্যাম বাট আপনার মতো বুঝাবে না। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের 3টা কলাম দিব, ডেস্টিনেশন, কস্ট এন্ড নেক্সট। তাহলে এখানে বলো ডেস্টিনেশন কয়টা? পাঁচটা। পাঁচটা। ডেস্টিনেশন আমার 5টা, N1, N2, N3, N4 N5। এবার কস্ট গুলো আপনারা বলবেন। এবার কিন্তু আমি N2 তে আছি, N2 থেকে বাকি হিসাব হবে। তাহলে N2 থেকে N1 এ যাওয়ার কস্ট 1 ওয়ান। 1। শাবাশ। নেক্সট কত? N1 N1, ভেরি গুড। N2 থেকে N2 তেই যাব, 0 জিরো। 0। নেক্সট N2 N2, শাবাশ। N2 থেকে N3 তে যাব, 5। 5। নেক্সট N3 N3। N2 থেকে N4 এ যাব, 10। 10। নেক্সট N4 N4। এন্ড লাস্টলি N2 থেকে N5 এ যাব, এটা হচ্ছে ওই যে কি জানো? ইনফিনিটি ইনফিনিটি হ্যাঁ Infinity. ইনফিনিটি। ইনফিনিটি এন্ড ইনফিনিটি এটা ড্যাশ। 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 শাবাশ, ভেরি গুড। এই তো বুঝে ফেলাইছো। তাহলে আমি আশা করতেছি আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন। তাহলে একটু দ্রুত N3, N4 আর N5 এর জন্য বানায় ফেলেন দেখি। আপনারা করতে থাকেন, আমিও ততক্ষণে করি, এরপর আমার সাথে মিলাই নিয়েন।
ম্যাম N5 এর জন্য বানানো লাগবে? N5 এর জন্য সবার জন্য বানায় ফেলেন। জি ম্যাম শেষ। আর কারো কমপ্লিট হয়েছে? জি ম্যাম হয়ে গেছে। শেষ। আচ্ছা, তাহলে আমি একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন মিলাই নেন। এটা হচ্ছে N3, ঠিক আছে? জি ম্যাম। N4টাও চেক করেন। জি ম্যাম এটাও হয়েছে। N5, জি ম্যাম এটাও হয়েছে। সাজ্জাদ করছেন? জি ম্যাম। শহীদ? জি ম্যাম করেছি। তারপর এটাকে N4 এ? আচ্ছা, এই যে দেখো, হ্যাঁ N4 এ, N4 থেকে ম্যাম তুমি ওটা যাবে তো N2 টুই তে। হবে না? টুই হবে, আপনি 1 মনে হয় লিখছেন। আচ্ছা, এটা 2 আসলে লেখাটা, হ্যাঁ, এটা 2। আগেরগুলো দেখলেই বোঝা যায়। আচ্ছা, আর কাকে ডাকবো? মিতালি? মিতালি করছেন? এই ডাকার পর না পাইলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। সাজিদ? মিস্টার সাজিদ আব্দুল্লাহ? জি ম্যাম করছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আশা করতেছি আপনারা সবাই এটা বুঝতে পারছেন, খুবই ইজি জিনিস, জাস্ট একটু অঙ্কটা একটু বড় হচ্ছে, এটাই যা। আচ্ছা, এখন দেখেন আমি যদি আবার আমার N1 এর টেবিলটা নিয়ে আসি, দেখেন আমি ইনফিনিটি ভ্যালু পাইছি। তার মানে ইনফিনিটি ভ্যালু পাইছি মানে কি এগুলো রাস্তায় কি যাওয়া যাচ্ছে, এগুলো নোডে যাওয়া যাচ্ছে? না তাহলে আমার তো আলটিমেট উদ্দেশ্য সবাইকে সবার সাথে কানেক্ট করা। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ইনফিনিটি ভ্যালু গুলাকে নাই করে দেওয়া, বুঝছেন? ইনফিনিটি ভ্যালু গুলাকে যদি আমি নাই করতে পারি তাহলে আমার রাউটিং টেবিলটা আপডেট হবে। তাহলে এখন আমার সেকেন্ড স্টেপে এসে আমার রাউটিং টেবিলটাকে আপডেট করতে হবে। তাহলে আমার পরের স্টেপে যাই। এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রথম স্টেপ করছি, এবার আমাদের সেকেন্ড স্টেপ। টেবিল ম্যাম ড্র করতে হ্যাঁ করতে দেখা যাবে এক্সামের টাইম শেষ। না, কিন্তু এটা প্রথমবার করতেছো দেখে মনে হচ্ছে যে একটু অঙ্কটা বড়, বাট একবার বুঝে ফেলা দেখবা এই পুরো অঙ্কটা করতে সহজে 7-8 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আচ্ছা, আচ্ছা, ম্যাম পরীক্ষায় এই এগুলো যদি পরীক্ষা, ভুল যায় তাহলে তো ম্যাথও ভুল যাবে। হ্যাঁ একটু কেয়ারফুলি আঁকা লাগবে। এটা তো এত, দেখো তুমি রাউট এই যে অলরেডি এটা একটা ডায়াগ্রাম অ্যালগরিদম কোর্সে করে আসছিলাম, তাই না? এখন এখানে কিন্তু এত বড় বড় দরকার নেই, ডায়াগ্রাম থেকে পুরো সব জিনিসপাতি বানাই ফেলতে পারতেছে, এটা ডিটেইলও লেখা দরকার নেই। তো আপনাদের ফাইনালে কিন্তু ম্যাথ বেশি থাকবে, ক্লাসেও হয়তো বা বলছি, না বলে থাকলে এখন শুনে রাখেন, ম্যাথ বেশি থাকবে, থিওরি একটু কম থাকবে। বাট ম্যাথ বেশি হলে যেমন খুশি হয়ে এট এ টাইম কিন্তু অখুশি হওয়ার অনেক কারণ। যদি ম্যাথ ভালো পারেন পুরাটা হয় ফুল মার্কস, আর না পারলে তো বুঝতেছেনই। আর ম্যাম পার্শিয়াল একটু দিয়ে হাত দিলাম। ম্যাম একটু যতটুকু করছেন পার্শিয়াল ওটার উপর তো, দিয়েন যদি ওটার উপর নিয়মটা হয়। পার্শিয়াল না, এখন কথা হচ্ছে দেখেন, যদি অঙ্কই আসে হচ্ছে 1 মার্কসের বা 2 মার্কসের, ওইখানে কোথায় আর নিয়ম দেখবো, কোথায় আর কি করব? ধরেন এবার যেমন আপনাদের মিডে কি ছিল, শুধুমাত্র অ্যাটেনিউশন বের করতে বলছিল। এখন অ্যাটেনিউশনে তো বাবা সূত্র তো একটাই সূত্র, এখানে আর কি সূত্রের জন্য নাম্বার দিব, তাই না? বড় অঙ্কে না হয় পার্শিয়াল মার্কিং করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, যেহেতু ম্যাথ আছে প্লাস ফাইনাল 40 মার্কসের সময় হচ্ছে 2 ঘন্টা, তো একটু হাত চালায়
করা লাগবে, না হলে কভার করতে পারবেন না। আর কোশ্চেনটা ভালো মতো পড়া লাগবে। আচ্ছা, আসেন এখন আমরা সেকেন্ড স্টেপ শুরু করি। সেকেন্ড স্টেপ ম্যাম করবে ম্যাথের কি? জন্য আমাদের একটু প্র্যাকটিস শিট দিয়েন। হ্যাঁ, প্র্যাকটিস শিট দেওয়া আছে। ম্যাম ওই যে দিয়েও দেখেন দিতে ওই যে অ্যাসাইনমেন্টের মধ্যে। আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্শনটা যেটা ওপেন করা আছে ওইটার ভিতরে দেখবেন একটা এসি 2 to 4 সরি 2 to 5 প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। ওটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়ায় ফিরি। সেকেন্ড স্টেপে এসে আমরা করব কি? তাদের যে প্রত্যেকের যে রাউটিং টেবিলটা আছে না, রাউটিং টেবিলটা সে শেয়ার করবে। তাহলে একটু লাইনটা লিখি। শেয়ার রাউটিং টেবিল উইথ নেইবার। তাহলে সেকেন্ড স্টেপে সে করবে কি? প্রথম স্টেপ থেকে যে রাউটিং টেবিলটা পাইছে না, সেটা হচ্ছে তাদের নেইবারদের সাথে শেয়ার করবে। তো আমরা একটু ছবিটার দিকে যদি তাকাই, দেখেন N1 এর নেইবার কে? নেইবার মানে তার সাথে যারা কানেক্টেড। N1 এর নেইবার কে? N2। তাহলে N2 করবে কি? তার যে রাউটিং টেবিলটা আছে না ওটা দিয়ে দিবে N1 কে। আর N1 করবে কি? তার রাউটিং টেবিলটা দিবে N2 কে। বোঝা গেছে? ইটস লাইক আপনাদের অ্যাসাইনমেন্ট করার সময় আপনাদেরকে যদি বাসায় কোনো একটা কাজ করতে দিই, আপনারা কি করেন? প্রথমে নিজেরা ট্রাই করেন। না পারলে কি বন্ধুদের কাছ থেকে হেল্প নেন না? যে তোর অ্যাসাইনমেন্টটা দে, আমি জাস্ট দেখবো, কপি করবো না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাই যে এখন সে কি করবে? N1 বলতেছে, ভাই আমি পারতাছি না একা, একা করতে। তোমার যে টেবিলটা, তোমার যে রাউটিং টেবিলটা আমারে দাও। আমি ওটার হেল্প নিয়ে দেখি কাজ করা যায় কিনা। বুঝছেন? তাহলে এখন আমরা N1 এর রাউটিং টেবিলটাকে আপডেট করি। তাহলে এখন দেখেন আমরা যদি N1 এর সাথে N1 এর টেবিলটা এখানে রাখি, N2 টেবিলটাও এখানে রাখি, একটু পাশাপাশি রাখি আগে। এখন দেখেন তো সবারই কি ডেস্টিনেশন গুলো কি সেম না? N1 থেকে N5, N1 থেকে N5 একটু তো সবারই সেম। এটা কি শেয়ার করার দরকার আছে? এই কলামটা কি শেয়ার করার দরকার আছে? এই কলামটা তো সেমই থাকতেছে। আমরা তো ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি রাখতেছি। প্লাস নেক্সট এর মান কি এক একজনের জন্য এক এক রকম না? এটাও কি শেয়ার করার দরকার আছে? না, এটা N2 এর জন্য এইটা, বাট এটা তো N1 এর জন্য না। N1 এর জন্য যখন করবো সে তো N1 এর পার্সপেক্টিভেই করবে, N2 এর পার্সপেক্টিভে তো আর করবে না। জাস্ট সে ভ্যালুটা আপডেট করবে এই কস্টের উপর বেস করে। তাহলে সে কি করবে? শুধুমাত্র কস্ট কলামটা শেয়ার করবে। তাহলে আমরা এটা একটু পাশে লিখে রাখবো। তাহলে এখানে সে যখন শেয়ার করবে, শেয়ার করার সময় পুরাটা করার দরকার নেই। কারণ ধরেন আপনার যখন নেটওয়ার্কটা অনেক বড় হয়ে যাবে, তখন সবাই যদি এই পুরো টেবিলটা করে শেয়ার করতে চায়, আপনার হচ্ছে দেখেন খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। প্লাস জিনিসটা একটু কমপ্লেক্সও হয়ে যাবে। তো আমরা এই জন্য এত কষ্ট করতে পারবো না, আমরা শুধু কস্ট কলামটা শেয়ার করবো। তাহলে আমরা একটু N2 কস্ট কলামটার ভ্যালুগুলো একটু পাশ দিয়ে লিখে রাখি। 105, এই যে এখান থেকে পাচ্ছি 105, 10, ইনফিনিটি। 105, 10 এন্ড ইনফিনিটি। N2 এর কাজ শেষ। তাহলে এখন আমরা N1 এর টেবিলটা আপডেট করি। তাহলে N1 এর টেবিল আপডেট করার জন্য আমাদের আবার সেম একটা টেবিলে 3টা কলাম হবে। ডেস্টিনেশন, কস্ট, নেক্সট। N1, N3, N4 and lastly N5. ওকে, এখন আসেন আমাদের আগের একটা বাদ দাও। এই গ্রাফটা থেকে আমরা করতে পারবো। দেখো N1 থেকে আমরা এবার টেবিলটা আপডেট করতেছি N1 এর জন্য। ওকে, তাহলে এখন দেখেন আমরা যে দুইটা ভ্যালু পাইছি আমাদের N1 এর টেবিলে, 0 আর 1 ভ্যালু পাইছি না অলরেডি? এই দুটা কি আর আপডেট করা দরকার আছে? না। এই দুটা তো অলরেডি আমার ভ্যালু পাওয়াই আছে, আপডেট করার দরকার নাই বললেও তবু একটু গ্রাফ থেকে দেখবেন যে শর্টেস্ট রাস্তাটাই আছে কিনা, নাকি বড় রাস্তা পাচ্ছি। আমরা একটু ছবির দিকে তাকাই। N1 থেকে N1 এই যাব, বাট N2 এর হেল্প নিয়ে যদি যাইতে চাই, তাহলে কি রকম ভাবে আমি যাইতে পারি? N1 থেকে N2 তে আসবো, আবার N2 থেকে আবার N1 এ যাব, তাই না? আপনি N1 এ আছেন, N1 এই যাবেন, বাট আপনার N2 এর হেল্প নিতেই হবে। আর আপনি যদি N2 এর হেল্প নিতে চান, তাহলে আপনার রাস্তাটা কেমন হতে পারে? একবার আসলাম, একবার গেলাম। তাহলে আসার কস্ট যদি হয় 1, ফেরার কস্ট কি 1 না? আসাটা যদি ধরি পজিটিভ 1, ফেরারটা কি নেগেটিভ 1, +1 আর -1 করলে কি একসাথে করলে কি আলটিমেট কস্টটা কি 0ই আসবে না? তো দেখেন আপনার কিন্তু অলরেডি টেবিলের ভ্যালু কত? 0ই আছে।
আমি কি এটা বুঝাইতে পারছি? স্নিগ্ধা বুঝছো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে কস্ট হচ্ছে 0 আর আমি N1 এই গেলাম। বুঝছেন? নেক্সট N1 এ থাকবে। এবার N1 থেকে N2 তে আসছি। N2 এর হেল্প নিয়েই করবো। N1 থেকে N2 and N2 থেকে N2। তাহলে N1 থেকে N2 এর কস্ট 1 আর N2 থেকে N2 এর কস্ট কত? 0। তাহলে 1 আর 0 আল্টিমেট ক্যালকুলেট করে 1 ই আসতেছে। তাহলে নেক্সট হচ্ছে N2। এতদূর পর্যন্ত আমার টেবিলটা আপডেট করার দরকার নেই, কারণ 0 আর 1 তো ভ্যালু পাইছি। এই জায়গায় দেখো ক্যালকুলেশন করে আমার 0 1 ই আসতেছে। ম্যাডাম এই আবার বুঝাবেন? আচ্ছা ঠিক আছে, আমরা জি বাকিগুলো ম্যাম, করি। আমিও তাহলে বুঝি প্রথম নাই। যেটা, আচ্ছা আমরা বাকিগুলো করি। N1 এর N2 তাহলে বুঝবা। এবার ধরো N3 কে আপডেট করব। N3 কে এখানে লিখি। N3 কে আপডেট করব বাট N2 এর হেল্প নিয়ে। তাহলে দেখেন তো আমরা এমন করতে পারি। N1 থেকে যাব N2 and N2 থেকে যাব N3, দেখা যায়? জি ম্যাম। তাহলে এবার আসেন টেবিলটা থেকে আমরা যদি এখান থেকে এবার ভ্যালুগুলো বের করি। N1 থেকে N2 এর কস্ট কত? 1 1। তাহলে N1 থেকে N2 এর আসার কস্ট হচ্ছে 1 প্লাস N2 থেকে N3 তে যাওয়ার কস্ট 5 5। তাহলে আমার টোটাল কস্টটা কত হচ্ছে? 6 6। বুঝছেন? জি ম্যাম, এবার বুঝছি। তাহলে কি আমরা N3 তে যদি আমি N2 হেল্প নিয়ে যাইতে চাই, তাহলে কস্টটা কত পাচ্ছি? 6 পাচ্ছি না? জি ম্যাম। বুঝছি। আচ্ছা, এইবার N1 এর জন্য করছি। ঠিক আছে, এখন তাহলে আমাকে বলেন নেক্সট কি হবে? এইটা যদি বলতে না পারছে কঠিন মনে N2 হবে। N2 and N3 কোনটা সঠিক? আরেকজনের উত্তর N2 নিব। N2 হবে সঠিক। কেন? আমাদের ছোটবেলা তো না স্ট্যাটিক রাউটিং ল্যাবের জি ম্যাম। হিসাবপাতিগুলো মনে করেন। আপনি আছেন এখানে। যে সেকশনের জন্য আরেকবার একটু বলি, ওটা সে তো ল্যাব ছিল না। মনে করে এটা তোমার বাসা আর এটা হচ্ছে ড্যাফোডিল। একই এক্সাম্পল ডিআইইউ। এখন আপনার বাসা থেকে ড্যাফোডিলে আসবেন, মাঝের রাস্তা হচ্ছে পানি দিয়ে ভরে গেছে। বৃষ্টি হয়েছে, পানি দিয়ে রাস্তা পুরো হাঁটু পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত না, ধরেন টাকনো পর্যন্ত পানি। এখন এই রাস্তার মধ্যে যদি আপনি পাড়া দেন, আপনার জুতা ভিজে যাবে না? তাহলে মাঝে হচ্ছে আমরা কিছু ইট বিছায় রাখছি। এখন 4টা ইট মার্কিং করি। এখন ধরেন আপনার বাসা থেকে আপনি ড্যাফোডিল আসার জন্য প্রথম পাড়াটা কোন ইটে দিবেন? 1 নাম্বার ইটেই দিব। 1 নাম্বার ইটে। তাহলে আপনার নেক্সট কত? 2। না, তোমার বাসা এখানে, তোমার নেক্সট কত? ও 1। 1। তাহলে ড্যাফোডিলে যদি যাইতে যাও তোমার নেক্সট কত হবে? 1 ই হবে, কারণ তুমি 1 হেল্প ই নিচ্ছ হবে। কার? 1 এর হেল্প নিচ্ছ। 1 যার হেল্প নিচ্ছি সেই হবে আমার নেক্সট। এবার ধরো ড্যাফোডিলে যাব না, ড্যাফোডিলে যাওয়ার আগে ধরেন এই জায়গায় যাব, মাঝামাঝি কোনো একটা জায়গায় যাব, এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নে যাইতে হলো আপনার প্রথম পাড়াটা দিতে হবে কোথায়? 1 এই দিতে হবে। 1 এ দিতে হবে। তার মানে আপনি হেল্প নিচ্ছেন 1, তাহলে নেক্সট হচ্ছে 1। এবার ধরেন ড্যাফোডিল ছাইড়া অন্য কোথাও যাবেন, অন্য যে কোনোখানে যাবেন, কই যাবেন? ধরেন আহ, পরীক্ষার সময় পড়াবার দিয়ে সবকিছুই ভালো লাগে, আমাদের একটু ট্যুরে যাইতে ইচ্ছা করতেছে, আমরা বান্দরবান যাব। তো আপনি যদি বান্দরবানও যাইতে চান, আপনার বাসার সামনে রাস্তা তো পানি দিয়ে ভিজে গেছে, তাহলে আপনার পাড়া দেওয়া ম্যাম লাগবে কোথায়? সেমিস্টার ব্রেকে আমরা যেতে পারি। জি ম্যাম, হ্যাঁ আপনি যাবেন। আমাদের নিয়ে চলেন প্লিজ। আপনার জাহাঙ্গীরনগর ট্যুর দেওয়ানো যাইতে পারে আপনাদেরকে। ঠিক আছে, শোনেন, এই যদি বান্দরবান আসতে চান তাও পাড়া দেওয়া লাগবে কোন ইটে? ম্যাম 1 এই দেওয়া লাগবে। 1 ইটে। তাহলে আপনি যার হেল্প নিচ্ছেন সেই হবে আপনার নেক্সট, একটু ভালো মতো মাথায় রাখবেন। তাহলে এখানে দেখেন আমরা হেল্প নিচ্ছি কার? N1 থেকে N2, N2 থেকে তারপর যাচ্ছি না, তাহলে হেল্প তো নিচ্ছি N2, তাহলে নেক্সট কি হবে? N2 N2। সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা N4 টেবিলটা আপডেট করি। তাহলে N4 কে আপডেট করার জন্য আমাদের N1 থেকে N2 and N2 থেকে N4। এবার আমাকে ভ্যালু বলো। ম্যাম N1 থেকে N2 এর কস্ট, গুড। 1
প্লাস n2 থেকে n4 এর কস্ট হচ্ছে 10 10 সব মিলায় কস্ট আসছে 11 11 11। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে 11 আর নেক্সট কে N2 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 সাবাস। এবার যদি আমরা n5 এ যাইতে চাই ম্যাম তাহলে N4 এ দেখি যাওয়ার জন্য তো আরেকটা রাস্তা আছে ম্যাম চাইলে। হ্যাঁ এইবার দেখেন আমরা হচ্ছে আমাদের হিসাব হচ্ছে প্রথমে আমি করব নিজে নিজে করতে পারি কিনা। যদি নিজে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি খুবই ভালো কথা। দেখেন নিজে অ্যাসাইনমেন্ট করার পর আপনি 3টা কাজ করতে পারেন নাই, এরপর আপনি আপনার বন্ধুর হেল্প পেয়েছেন। আপনার বন্ধু হচ্ছে আপনার সাথে যে কানেক্টেড, তাহলে আপনার বন্ধু n2, আপনি n2 হেল্প নিয়ে এবার দেখেন ভ্যালু চেঞ্জ করা যায় কিনা। যখন দেখবেন n2 হেল্প নিয়ে করার পর আপনার কিছু ভ্যালু চেঞ্জ করা যাচ্ছে না, কিছু ইনফিনিটি হয়ে গেছে, তখন আপনি আপনার বন্ধুর অ্যাসাইনমেন্টটা নেন। এরকম করেন না? আপনারা 2-3 জনের অ্যাসাইনমেন্ট নেন না? হ্যাঁ, নেক্সট যেটা পাবো ওইটাই। যখন এইটা পাওয়ার পর পরের বার আপডেট করব, তখন আমি অন্য কারো হেল্প নিয়ে যদি দেখি আরো শর্টেজ রাস্তা পাইছি, তখন সেই রাস্তাটা চুজ করব। যেমন এর পরের বারে যখন আপনি আপডেট করবেন, তখন দেখবেন আপনি n3 এর হেল্প নিয়ে যদি যান, তখন আপনি কিন্তু দেখবেন আরো শর্টেজ রাস্তা পেয়ে গেছেন। শুরুতে আমি যা পাচ্ছি ওটা নিয়েই সন্তুষ্ট থাকবো। ওকে, যে কোশ্চেন করছিলাম বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার লাস্ট n5 এ যাব। তাহলে আমার n1 থেকে n2 এন্ড n2 থেকে n5। তাহলে n1 থেকে n2 তে যাওয়ার কস্ট কত? 1 1। আর n2 থেকে n5 এ যাওয়ার কস্ট infinity ইনফিনিটি। তাহলে 1 এর সাথে ইনফিনিটি যোগ করলে কি হবে? infinity ইনফিনিটি তো পাবো। তাহলে n5 কে আমি আপডেট করতে পারলাম না। তাহলে নেক্সট কিছু থাকবে? না নেক্সট কি না থাকবে? নেক্সট থাকবে না, কারণ আমি হেল্প নিয়ে কিছু লাভই হয় নাই। তাহলে তো নেক্সট পাচ্ছি না। এই টেবিলটাকে আমরা বুঝছি? ম্যাম N5 সবাই টা দেখেন একটু আরেকবার বুঝাই দিন। n5। আচ্ছা দেখেন, n5 এ যখন আমরা যাব, আমার যদি n1 থেকে n2 তে যাই এবং n2 থেকে n5 এ যাই, ছবি দেখো, n1 থেকে n2 পর্যন্ত আমরা আসতে পারি এক কস্টে, বাট n2 থেকে n5 এ কি আসা যায়? রাস্তা আছে? না ম্যাম, তাহলে n2 থেকে n5 এর কস্ট কত? ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে ইনফিনিটির সাথে যাই যোগ করবো ওটা তো ইনফিনিটিই হবে। ঠিক আছে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এটা হচ্ছে আমরা n1 এর টেবিলটা এরকম করে আপডেট করে ফেললাম। সেম ভাবে কি n2 টেবিল আপডেট করতে হবে, n3, n4, n5। বুঝছো? তাহলে আমি আরেকটা দেখাই। আমি এবার কার টেবিল আপডেট করবো? n4 এর টেবিলটা আপডেট করি। কারণ n4 এর টেবিলে আবার এরকম একটা n পেয়ে গেছে, n4 টা আপডেট করি। আচ্ছা আচ্ছা, আপডেট করার আগে আরেকটা কথা বলি। দেখেন আমরা যদি পাশাপাশি দুটা টেবিল রাখি, n1 এর পুরাতন টেবিল এন্ড n1 এর আপডেটেড টেবিল, তাহলে একটু দেখেন n1 এর পুরাতন টেবিলে কি আমার 3টা ইনফিনিটি ছিল না? বাট আপডেট করার পর কি আমি ইনফিনিটি সংখ্যা কি কমায় ফেলতে পারছি? তার মানে আমি কিন্তু কিছু রাস্তা খুঁজে বের করতেছি। আমার যেটা উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্য আস্তে আস্তে সফল হচ্ছে। বাট সেকেন্ড স্টেপে যাওয়ার পরও কিন্তু আমি এখনো একটা ইনফিনিটি পাইছি। তার মানে আমাকে আরো একটা স্টেপে যাইতে হবে। সেই স্টেপে আবার আরেকবার আপডেট করতে হবে। সেই স্টেপে যাওয়ার পর ইনটুর সাথে যারা কানেক্টেড তাদেরকে আপডেট করবেন। আমি একটা পুরা ম্যাথ আপনাদেরকে খাতায় করেই দিব এখন। আপনারা ম্যাম এখন জাস্ট হচ্ছে বুঝেন। প্রথমটা একটু কি বুঝাইছিলেন, ওই যে N1 এর জন্য কি করলেন ওটা একটু আচ্ছা বলবেন? আচ্ছা, এটা আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তবু দেখো কোথায় লিখি। আচ্ছা, এখানে লিখে ধরো। তো এবার আমরা ধরো n1 কে আপডেট করব। তাহলে n1 থেকে আমরা যাইতে পারি n2 এন্ড n2 থেকে যাইতে পারি n1। মানে যেখানে যাও না কেন তুমি যদি n2 এরই হেল্প নাও, তাহলে দেখো কেমন কেমন আসতেছে। n1 থেকে n2 তে আসলাম, কস্ট কত? 1 1 প্লাস n2 থেকে আবার n1 এ গেছো, তাহলে কস্ট 1 কত? 1। তাহলে আমরা যদি ডিরেকশনের হিসাব করি, একটা যদি পজিটিভ ডিরেকশন ধরি, তাহলে আরেকটা ডিরেকশন কি হবে? নেগেটিভ নেগেটিভ। তাহলে যাওয়াটা পজিটিভ ধরলে ফেরাটা আমি নেগেটিভ ধরি। তাহলে এই 1 এর সামনে একটা মাইনাস দেই, তাহলে +1 আর -1 করে আলটিমেট কস্টটা কত হচ্ছে? 0
জিরোই হচ্ছে না, এই জন্য দেখো তোমার আপডেট করার পরও ভ্যালুটা কিন্তু জিরোই আছে। সাউন্ড বুঝছো? জি ম্যাম। সেম ভাবে যদি n2 হিসাবটা করো, তাহলে n1 থেকে n2 and n2 থেকে n2 তেই যাবে। তাহলে n1 থেকে n2 এর কস্ট হচ্ছে 1 ওয়ান। and n2 থেকে n2 কস্ট 0। তার আলটিমেট কস্টটা 1 এর হয়ে গেল। আর দেখো 1 এর হয়ে গেছে। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম নেক্সটের হিসাবটা কিভাবে করতেছি? নেক্সট হিসাব তুমি যার হেল্প নিবা সে হবে তোমার নেক্সট। বুঝছো? যার হেল্প নিবা, যেমন এখানে n1 থেকে তুমি হেল্প নিচ্ছ কার? n2 এর হেল্প নিচ্ছিল না? তাহলে n2 হবে তোমার নেক্সট। যেমন এই যে তোমার বাসা থেকে ড্যাফোডিল যাওয়ার জন্য তুমি কি এই ইটের হেল্প নিচ্ছ না? প্রথম ইটের জি হেল্প ম্যাম। নিচ্ছ না? তাহলে তোমার নেক্সট হবে প্রথম ইট। স্ট্যাটিক রাউটিং। বুঝছেন? জি ম্যাম। এটা পার। এবার আসো আরেকটা ভ্যালু দেখাই, n4 কে আপডেট করা দেখাই। তাহলে এখন n4 এর নেইবার কে কে? n5, n3 and n, আচ্ছা n2, n3 and n5 তিনটাই হচ্ছে n4 এর নেইবার। তাহলে তিনজনে কিন্তু শেয়ার করবে, তাহলে তিনজনেরই রাউটিং টেবিলটা আমার লাগবে। তো বাকি দুইটারই আপডেট করতে হবে না? না, আমি তো এবার n4 কে আপডেট করব। তাহলে n4 কে আপডেট করার জন্য n4 এর যে নেইবার সবাই আমাকে ভ্যালু দিবে। দেওয়ার পর আমি দেখবো যে যার হেল্প এক্সামে নিয়ে কি আমি বলে সব- দেওয়া থাকবে যে কোন? কেন করব আমরা n2 কেন করব না 3 কেন না করব? না, এটা দেখাচ্ছি যে তোমার করলে সবগুলাই করা লাগবে। আচ্ছা আচ্ছা। পরীক্ষায় হয় বলে দিতে পারে যে কোনো দুইটা বা তিনটা আপডেট করতে, অথবা না বললে সবগুলো আপডেট করতে হবে। বুঝছো? তো আমি n4 টাকে কেন নিলাম, কারণ এখানে অনেকগুলো কানেক্টেড, তো তিনটা কানেক্টেড, তিনটার সাহায্যে কিভাবে আপডেট করবে ওটা দেখাতে যাচ্ছি। তাহলে n4 এর নেইবার হচ্ছে n2। তাহলে n2 তার টেবিলটা শেয়ার করুক, ভ্যালুগুলো একটু দেখে নাও। 1 0 5 10 ইনফিনিটি, 1 0 5 10 ইনফিনিটি। তারপর হচ্ছে n3 শেয়ার করবে, তাহলে n3 শেয়ার করুক, শেয়ার করলে ভ্যালুগুলো পাচ্ছি ইনফিনিটি 5 0 2 ইনফিনিটি, 0 2 ইনফিনিটি। এন্ড আরেকজন শেয়ার করবে, সেটাকে n5 n5। তাহলে n5 শেয়ার করুক, তার ভ্যালুগুলো তিনটা ইনফিনিটি 3 0 ইনফিনিটি 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 3 and 0। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে এদের হেল্প নিয়ে আমি এবার n4 এর রাউটিং টেবিলটাকে আপডেট করব। ডেস্টিনেশন, কোস্ট এন্ড নেক্সট। আচ্ছা, তো এখন দেখেন, আমি যদি n4 থেকে যাইতে চাই, তাহলে n4 থেকে n1 এ যাব। হ্যাঁ, n4 থেকে n1 এ যাওয়ার জন্য আমি কিন্তু তিনজনেরই হেল্প নিব। তাহলে আমি কিভাবে লিখি জিনিসটাকে, এবার পাশ দিয়ে লিখি, n1 এর টেবিলটা আপডেট করি, মানে n1 এর ভ্যালুটা আপডেট করি। তাহলে n1 এর ভ্যালু যদি আপডেট করতে চাই এন্ড হেল্প নিব n2, তাহলে কি আমরা লিখতে পারি যে n4 থেকে যাব n2 এন্ড n2 থেকে যাব n1। জি ম্যাম, বুঝি নাই লেখা যায়। ম্যাম, বুঝি নাই। দেখো, তুমি n1 এর কলামটা আপডেট করবা। n4 থেকে যখন যাব, n4 থেকে n1 এ যাইতে চাই। এখন n4 থেকে n1 এ যাওয়ার জন্য আমাকে কি তিনজন হেল্প করছে না? আমরা তিনজনের হেল্প নিয়েই দেখবো যে কার হেল্প নিয়ে আমার কষ্টটা হয় মিনিমাম। তো আমি প্রথমে n2 এর হেল্পটা নিই। তাহলে আমি লিখলাম যে n4 থেকে যাব n2 and n2 থেকে যাব n1। তাহলে এটা n2 এর হেল্প নিয়ে যাইতেছি। এবার বুঝছো শাওন? জি ম্যাম। তাহলে আমি যদি একটু টেবিলটা আপডেট করি, n4 থেকে n2 তে যাওয়ার কষ্ট কত? 10। 10।
প্লাস n2 থেকে n1 এ যাওয়ার কস্ট 1 1 1। তাহলে টোটাল কস্টটা হচ্ছে 11 11। আমি কিন্তু এখনো ভ্যালুটা আপডেট করবো না, কারণ আমাকে আরো দুজন শেয়ার করতেছে, তাহলে তাদের হেল্প নিয়েও আমি যাওয়ার চেষ্টা করি। আমি যদি n3 হেল্প নিয়ে যাইতে চাই, তাহলে যাব n4 থেকে যাব n3 তে, এন্ড n3 থেকে যাব n1। তিনজনের অ্যাসাইনমেন্ট নিচ্ছি, তিনজনেরটাই আমি চেক দিচ্ছি। তাহলে দেখো n4 থেকে n3 তে যাওয়ার কস্ট 2 2, এন্ড n3 থেকে n1 এ যাওয়ার কস্ট ইনফিনিটি ইনফিনিটি। তাহলে 2 এর সাথে ইনফিনিটি যোগ করলে কত পাবা? ইনফিনিটি 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 পাবা না? তাহলে n3 হেল্প নিয়ে আমি ভ্যালুটা পাচ্ছি ইনফিনিটি। সেম ভাবে এবার n5 এর হেল্প নেই। n5 এর হেল্প যদি নেই, তাহলে n4 থেকে যাব কোথায়? n4 থেকে যাব আমরা n5 n5, শাবাশ। এন্ড n5 থেকে যাব n1। এখন বলো n4 থেকে n5 এ যাওয়ার কস্ট 3 3, 3 হ্যাঁ প্লাস n4 থেকে n5 থেকে n1 এ যাওয়ার কস্ট ইনফিনিটি ইনফিনিটি। তাহলে 3 এর সাথে ইনফিনিটি যোগ করলে কত পাচ্ছ? ইনফিনিটি ইনফিনিটি পাচ্ছ। তাহলে দেখো আমি যদিও আমাকে তিনজন রাউটিং টেবিলটা শেয়ার করছিল, তিনজনের হেল্প নিয়ে একজনের কাছ থেকে পাচ্ছি 11, একজনের কাছে ইনফিনিটি, আরেকজনের কাছে ইনফিনিটি। তাহলে সব থেকে মিনিমামটা কত? 11 11। তাহলে আমি নিব, কস্টটা আপডেট করে বানাবো হচ্ছে 11। বুঝাইতে পারছি? জি ম্যাম আচ্ছা, তাহলে বলো নেক্সট কি হবে? n2 n2, শাবাশ। যার হেল্প নিব সেই হবে নেক্সট। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আমার কিন্তু টেবিল আপডেট হয়ে গেছে, এন্ড আমি যদি একটু n4 এর পুরাতন টেবিলের দিকে তাকাই, জাস্ট একটা ভ্যালুই কি ছিল? ইনফিনিটি ইনফিনিটি। সেই ভ্যালুটাই কি আমি আপডেট করে ফেলছি না? জি ম্যাম তাহলে বাকিগুলো কি আর আপডেট করার দরকার আছে? ওগুলো তো আমি অলরেডি পাইছি। ও আচ্ছা বসে দিব এরপরে জাস্ট বসাই দিব n2 2 n3 0 n4 n3 n5। বুঝছো? জি ম্যাম ইজি না অঙ্কটা? ম্যাম যেখানে অনেক, ইনফিনিটি থাকবে সেখানে শুধু আপডেট করার ট্রাই করব তাই তো? হ্যাঁ সেটা আপডেট করার ট্রাই করবো, এবং এখানে একটু লক্ষ্য রাখবো যে আমার আবার অন্য কোনো রাস্তা দিয়ে গেলে আবার ভ্যালু মানে ভ্যালু আবার তোমার কম আসে কিনা। যেমন দেখো আমি সেকেন্ড স্টেপে এসে শুধুমাত্র কি n2 হেল্প নিয়ে করি 10 আর 11 কস্ট বের করছি। এখানে লিখি এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। তো সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য যদি n2 হেল্প নেই, কস্টটা হচ্ছে কত? 10 আর 11। এই যে 11 পাইছি। এরপরের স্টেপে এসে আমরা যখন আরেকবার আপডেট করতে যাব, তখন কিন্তু দেখতে পারো যে তোমার আবার কস্টটা কিন্তু কমেও আসতে পারে। সবসময় যে কমে আসবে এমন না। তুমি যদি এই রাস্তা দিয়ে চুজ যাও, তখন কিন্তু কত? 5 আর 2 7 আর 8। তখন কিন্তু তোমার আবার এই 11টা চেঞ্জ হয়ে যাবে 8। ইনফিনিটি চলে গেছে, বাট আমাদের কন্টিনিউয়াস এখানে আপডেটটা হইতে থাকবে, কারণ আমি চাবো হচ্ছে রাস্তাটা কমাইতে, শর্টেস্ট পাথ শর্টেস্ট পাথ। মানে চিন্তা করো, ইনফিনিটি মানে কি? অসীম, যে মানটা তুমি জানো না। তার মানে কি অনেক বড় একটা মান তুমি জানো না, সেই মানটার ভ্যালুটা তুমি কমাইতে চাও। সেম ভাবে 11 এর থেকে ছোট যদি আমি কোনো ভ্যালু পাই, তাহলে তো কি ওটাও বড় ভ্যালু না? 11 তো একটা বড় ভ্যালু, তাহলে ওই বড় ভ্যালুটাকে আমি আপডেট করে কমায় ছোট ভ্যালু আনবো। ম্যাম আচ্ছা তাহলে বুঝি কি নাই আমি, কথা মানেটা। আচ্ছা মনে করো একটু আগে তোমার কই ছিল? এই যে, N4। এটা কি ছিল? ইনফিনিটি ছিল না? ইনফিনিটির মানটা কি বড় নাকি ছোট? জি ম্যাম অসীম। অসীমকে কি আমরা ইনফিনিটি বলতেছি? তাহলে ইনফিনিটির মান হচ্ছে এই মানটা, যে মানে আমাদের হচ্ছে একটা পায়ের কাছে একটা এক্সাম্পল এমন শুনতেছিলাম, ইনফিনিটিকে সে সংজ্ঞা করতেছিল এরকম ভাবে। ধরো হাতটা আমি এরকম করে বাড়াইছি, এখন আমার হাতের সর্বোচ্চ সীমা কি? এই ধরো আমার এই মধ্যাঙ্গুলি এই পর্যন্ত না, এর বাইরে যা থাকবে সেটাই হবে ইনফিনিটি। কথা কি ঠিক আছে?
ইনফিনিটি জি মানে ম্যাম। কি? অসীম, যেটা তুমি ধরতে পারছো না। তুমি এই হাতের আমার সর্বোচ্চ সীমা এতদূর। এর বাইরে কি আমি টাচ করতে পারবো? বুঝছো? তাহলে দেখো, ইনফিনিটি একটা বড় ভ্যালু যে মানটা আমরা জানি না। তাহলে এই বড় মানটাকে আপডেট করে আমি ভ্যালু আনছি 11। একটু পর যদি আমি এমন পাই যে 11 থেকেও ছোট কোনো ভ্যালু পাই, তখন আমি 11কে চেঞ্জ করে দিব। এবার বুঝছো শাওন? কনফিউজিং ম্যাম। আচ্ছা ঠিক আছে, এত কনফিউজ হওয়ার দরকার নেই। আপাতত বুঝো যে ইনফিনিটিকে আপডেট করা লাগবে, মানে বড় ভ্যালুকে আপডেট করা লাগবে। একটু তো বুঝছি। এই যে জি এন্টু ম্যাম। পর্যন্ত যা অঙ্ক করালাম একটু তো বুঝছি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থাকুক এত দূরে ক্লিয়ার থাকুক। বাকি আর পেঁচানোর দরকার নেই, বাকি কনফিউশন আমি ক্লাসে করবো এখন। একইভাবে যদি আপনাদেরকে N3, N5, N2 আপডেট করতে বলি, পারবেন না? জি জি ম্যাম। ঠিক আছে, সাবাস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রিপের অঙ্ক। তো এখানে আমি প্রথম স্টেপে সবারটাই দেখাইছি, সেকেন্ড স্টেপে সে দুইটা দেখাইছি। আপনারা বাকিগুলো হচ্ছে বাসায় ট্রাই করবেন। আর এই অঙ্ক, এটার পুরো অঙ্কটা আমি আপনাকে খাতায় করে দিয়ে দিব এখন, ছবি তুলে। আচ্ছা ম্যাম। ওকে, তাহলে আমাদের রিপ শেষ। আরেকটা অঙ্ক বাকি আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমরা N1 যে আপডেট করলাম ওইখানে একটা ইনফিনিটি থেকে গেছিল ম্যাম, ওইটা হ্যাঁ আমরা হ্যাঁ আপডেট হ্যাঁ, করব কি করে? ওইটা আমরা পরের বার আবার আপডেট করবো। আচ্ছা, গুড কোশ্চেন। ওকে, সেকেন্ড স্টেপে N1 কে আপডেট করো, একটা ইনফিনিটি রয়ে গেছে। তো তখন কিন্তু আমরা শুধু N2 এর হেল্প নিছি। তাহলে N2 এর হেল্প নিয়ে যদি একটু তাকাই, দেখো N1 থেকে N2, বাট N2 থেকে N5 এ আসা যায় না, রাস্তা নাই, রাস্তা নাই। বাট সেকেন্ড, যখন আমি সেকেন্ড স্টেপ শেষ হওয়ার পর থার্ড স্টেপে যাব, থার্ড স্টেপে যাওয়ার পর আপনি কিন্তু জিনিসটা একটু বুঝতেছেন। যখন আপনি সেকেন্ড স্টেপে আসেন, টেবিল কোন কোন হেল্পিং টেবিল পাইছেন? ফার্স্ট স্টেপের হেল্পিং টেবিল পাইছেন না? জি ম্যাম। যখন আপনি থার্ড স্টেপে যাবেন, তখন আপনি সেকেন্ড স্টেপের হেল্পিং টেবিল পাবেন। তাহলে দেখবেন যে আমার ফার্স্ট স্টেপের N2 তেও কিন্তু কিছু ভ্যালু কি ইনফিনিটি আছে। আপনি যখন সেকেন্ড স্টেপের N2 কে আপডেট করবেন, দেখবেন এই ইনফিনিটিটা গায়েব হয়ে গেছে, হয়তোবা। গায়েব হয়ে যাওয়ার পর যখন আপনি থার্ড স্টেপে যাবেন, থার্ড স্টেপে আসার পর কি সেকেন্ড স্টেপের N2 কিন্তু আপনাকে শেয়ার করা হবে। তখন আপনি তার হেল্প নিয়ে এই ইনফিনিটিকে আপডেট করবেন। বুঝছেন? জি ম্যাম, এবার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে 34 বাজে, আমি 2 মিনিট গ্যাপ দিই। আপনারা একটু খাতাপত্রগুলো, আচ্ছা 2 মিনিট না, 3 মিনিট গ্যাপ দিই, একটু খাতাপত্রগুলো একটু উল্টায় দেখেন রিকটা বুঝছেন কিনা। এটা বুঝলে আমাদের আরেকটা অঙ্ক আছে, একটু শেষ করে দিব। ম্যাম এটা টোটাল কয়টা স্টেপে করতে হবে? বুঝি নাই, আবার বলো। ম্যাম ম্যাথটা টোটাল কয়টা স্টেপে করতে হবে? আচ্ছা, এটা পরীক্ষায় বলে দিবে যে ইনিশিয়াল রাউটিং টেবিল বের করো, আর আপডেটেড টেবিল বের করার সময় যে কোনো 2টা বা 3টা নেটওয়ার্ক বলে দিবে পরীক্ষায়। বুঝছো? যদি বলে ইনিশিয়াল রাউটিং টেবিল বের করো, তার মানে কি সবার জন্যই করতে হবে। আর এরপর যদি বলে আপডেটেডটা বানাবা 3টার জন্য, তাহলে ওই 3টার আপডেট বানাবা। আর যদি না বলে আপডেট, তাহলে আপডেট সবার জন্যই করবা। আচ্ছা ঠিক আছে ম্যাম। 35 বাজে, আমরা 37 আবার শুরু করছি। কার আপত্তি আছে শুরু করতে? না, না কোনো আপত্তি নাই। ঠিক আছে। আমাদের লাস্ট ম্যাথ, হ্যামিং ডিস্টেন্স।
আচ্ছা, এখানেও একটু অ্যালার্ট দেই, অঙ্কটা একটু বড় হবে। প্যারা খাওয়ার কিছু নাই, অঙ্কটা খুবই ইজি, বাট একটু বড়, রিপের অঙ্কের মতো। ম্যাম এই অঙ্কগুলা পরে করতে গেলে মাথা ঘুরায় যাবে, সবগুলাই বড় বড়। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস প্রবলেমের শিটটা দিছি। ওইটা আপনারা ভালো মতো প্র্যাকটিস করা লাগবে, না হলে মানে গ্যারান্টি দিয়ে বলতেছি পরীক্ষার সময় প্যাচ খাবে। আচ্ছা, তো হেমিং ডিস্টেন্স। আচ্ছা, এখন আপনাদের মিডে একটা কোশ্চেন ছিল এরকম, সেন্ডার একটা মেসেজ পাঠাইছে 101101 আর রিসিভার রিসিভ করছে হচ্ছে 110000। তারপর কোশ্চেন করা হয়েছিল যে এখানে কি কোনো ইরর হয়েছে, যদি ইরর হয় ইররের টাইপটা কি, সিঙ্গেল বিট ইরর নাকি বাস্ট ইরর? বলেন এখানে কি হয়েছে? বাস্ট ইরর হয়েছে। তাহলে এটা আপনারা কিভাবে করছিলেন? বিটে বিটে চেক করছেন না? 1 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, এরকম কি বিটে বিটে চেক করছেন না? আচ্ছা, এখন এইটা আমরা যদি এরকম করে করি যে আমাদের সেন্ডার আর রিসিভারের মেসেজকে যদি আমরা XOR করি, তাহলে আমরা XOR এ জানি যে সিমিলার ভ্যালু মানে 0 আর ডিফারেন্ট মানে 1। তাহলে আমরা এখন বিটে বিটে যদি চেক করি 1 আর 0 ডিফারেন্ট, তাহলে কি হবে? 1 আর 0 XOR করলে 1, 0 0 XOR করলে 0, 1 0 XOR করলে 1, আবার 1 0 XOR করলে 1, 0 1 XOR করলে 1, and lastly 1 1 XOR করলে 0। তাহলে দেখেন আমরা এখানে XOR করে কি 0 ছাড়াও কিছু ভ্যালু পাচ্ছি না? তাহলে আপনারা কিন্তু ওইটাই করছিলেন যে 0 এর জায়গায় 0 আসা উচিত ছিল, যেহেতু 0 আসে নাই XOR করলে পাচ্ছি 1। তাহলে আমাদের সব ভ্যালু যদি আসতো XOR করার পর 0, তাহলে আমরা বুঝতাম ইরর ফ্রি, বাট এখানে 0 ছাড়া অন্য কোনো ভ্যালু আছে, দ্যাট মিন্স এখানে ইরর আছে। এবং ইরর কেমন ইরর? যেহেতু মাল্টিপল 1 আছে তার মানে এখানে বাস্ট ইরর। বুঝছেন? তাহলে এখানে এখন তাহলে আমার এই অঙ্কের জন্য হ্যামিং ডিসটেন্স হবে যতগুলা 1 আছে। 1 আছে কয়টা? 4টা। তাহলে হ্যামিং ডিসটেন্স হবে 4। বুঝছো? জি ম্যাম। না 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 না, এতটুকুই না, একটু তো জাস্ট একটু মানে একটু বেসিক জিনিসটা বুঝলাম। আচ্ছা, এরপর এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা প্যারিটির অঙ্ক করছিলাম, 2D প্যারিটি। এখন 2D প্যারিটিতে মনে করো সেন্ডারের মেসেজ ছিল ছোট্ট একটা মেসেজ তৈরি, মানে আমাদের কিছু কনসেপ্ট পরবর্তীতে কাজে লাগবে, তো ওইটাকে একটু আমরা স্ট্রং করে আনি। জাস্ট মনে করো ছোট্ট একটা ভ্যালু পাঠাইছি 1000, এই ভ্যালুটা পাঠাইতে চাই। তাহলে না, আরেকটা বানাই। এইটা ছিল আমার মেসেজ। তাহলে এটাকে কি আমি রো আর কলাম, একটা রো একটা কলাম বানাইছি। তাহলে যদি আমি এখানে ইভেন প্যারিটি করি, তাহলে 1 1 ইভেন করলে কি হবে? 0, পরের লাইনে 1, তারপর দুইটা 1 0, এবার কলাম 1 1 1 and lastly এখানে 1। এই তো ঠিক আছে না? এরপর মনে করেন রিসিভারের সময় সে হচ্ছে এই জিনিসটাই তো রিসিভ করবে। তো কয়টা কলাম দিছি? 4টা কলাম, 4টা রো। তাহলে ভ্যালুগুলো কি লিখি? 1 0 1 0 0 0 1 1 0 1 1 0 and lastly 1 1 1 1। এটাই তো ছিল। এরপর কি আমরা আরেকটা রো আর কলাম অ্যাড করতাম না? তো এখন একটু মনে করেন আমি কিছু ভ্যালু চেঞ্জ করি। তাহলে কিছু ভ্যালু চেঞ্জ করব হচ্ছে এই যে এই 1 কে চেঞ্জ করে 0 বানাই। দেখা যায়? জি ম্যাম। 1 কে চেঞ্জ করে 0 করলাম এন্ড এই 1 কে চেঞ্জ করে 0 করলাম। এই জাস্ট দুইটা ভ্যালু চেঞ্জ করব। তাহলে এখন যদি আবার ইভেন প্যারিটি করি, 1 এর জায়গায় এখানে কি আসবে? 1, তারপর মার্কার দিয়ে লিখি 1 0 1 0, আর কলাম বরাবর
0 1 1 0 and 0। ঠিক আছে না? এখন এরকম করার পর আমাদেরকে যদি বলতো যে ইরোড হয়েছে কিনা ডিটেক্ট করো, তাহলে আমরা কি করতাম? যে এখানে 1 পাইছি, তার মানে কি এই জায়গায় ভুল আছে, এই রোয়ে ভুল আছে, তাই না? এভাবে মার্ক করতাম না রোটাকে। সেম ভাবে এখানে 1 আছে, তার মানে কি এই রোয়ে ভুল আছে, এটাকে মার্ক করছিলাম। সেম ভাবে এখানে 1 আছে, তাহলে কি এই কলামে ভুল আছে, কলামটাকে মার্ক করছি। এখানে 1 আছে, তাহলে এই কলামে ভুল আছে, কলামটাকে মার্ক করছি। এরকম করার পর রো আর কলামে ইন্টারসেক্ট পয়েন্ট, তাহলে একটু জুম করে দাও। তাহলে রো এন্ড কলাম ইন্টারসেক্ট করছে কি এখানে করছে না? তাহলে এখানে হয় ভুল আছে, অথবা রো আর কলাম এখানে ইন্টারসেক্ট করছে, এখানে ভুল আছে, অথবা এই রো কলাম এখানে ইন্টারসেক্ট করছে, ভুল আছে এই জায়গায়, অথবা রো কলাম ইন্টারসেক্ট করছে, এখানে ভুল আছে। তাহলে দেখো আমার গোল দেওয়া অংশ কয়টা? 4টা। 4টা। তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের পয়েন্ট ডিটেক্ট হয়েছে কয়টা? 4টা পজিশন। বাট আসলে ইরর হয়েছে কয়টা? 2টা। 2টা। তাহলে ইরর কারেক্ট করবে কয়টা? অর্ধেকটা কারেক্ট করবে না? ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে আমার ডিটেক্টেড হবে যতগুলা, কারেক্টেড হবে তার হাফ। হাফ। মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে আমাদের খুবই সুন্দর দুইটা আমাদের বেশ ক্লিয়ার হয়ে গেছে। এখন আসলে আমরা আমাদের অঙ্ক করি। আচ্ছা, এখন এখানে অঙ্কে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের মেসেজের সাথে আমরা কিছু এক্সট্রা বিট পাঠাই, তাই না? সেন্ডার যখন মেসেজ পাঠায় সে কিছু এক্সট্রা বিট পাঠায়, সেই এক্সট্রা বিট গুলা কি? 0 6টা 1। না না না, ওটা না বাবা, ওটা তো হচ্ছে মানে কি বলে, যখন আমি ফ্রেম বানাই, ফ্রেম করার সময় 0 6টা ওয়ার্ড পাঠাই। এমনি বলতেছি যে রিডান্ডেন্ট, ইয়েস রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট। এই রিডান্ডেন্ট দিয়ে কি করে? এরর হয়েছে কিনা চেক দেয় না? তো আমরা দেখেন, আমরা কিন্তু এটা কিন্তু পরীক্ষা একটা কুইজে কোশ্চেন দিলে ভালো হইতো, একটু মাথা খাটায় বের করতেন। বাট এটার উপর অলরেডি পরীক্ষা নিয়ে ফেলছে, এখন আর দিয়ে লাভ নাই। তো আপনারা আমাকে সাথে সাথে বলেন, আহ, আমরা হচ্ছে কতগুলা বিট রিডান্ডেন্ট দিব সেটা বের করবো। রিডান্ডেন্ট বের করবো। তাহলে আমরা যদি 1D প্যারিটির কথা বলি, 1D প্যারিটিতে আমার রিডান্ডেন্ট কত বিটের হয়? রিডান্ডেন্ট কত বিটের বলতে বুঝাচ্ছি, ধরো এই যে আমি যদি 1D প্যারিটিতে 1 বিট, এইটা যদি দেই, এটা ইভেন করি আর অড করি, আমি কি একটা বিটই রিডান্ডেন্ট পাঠাবো না? তাহলে 1D প্যারিটি করলে রিডান্ডেন্ট হবে 1 বিটেরই। এবার ধরো 2D প্যারিটি করবা, 2D প্যারিটিতে দেখো তুমি রিডান্ডেন্ট কতগুলো করছো। যেমন এই প্রথম এক্সাম্পলটাতে তোমার আসল ভ্যালু ছিল এত দূর, তারপর তুমি কি করছো? একটা রো বানাইছো, একটা কলাম বানাইছো না? তাহলে এই সবগুলাই কি আমার রিডান্ডেন্ট ছিল না? তাহলে আমরা কি রিডান্ডেন্টের বিট এরকম করে মনে রাখতে পারি? চিন্তা করি যে রো ছিল হচ্ছে আমার 3টা, কলাম ছিল 4টা, তাহলে রিডান্ডেন্ট হচ্ছে কি এই প্রত্যেকটা 4টা কলামের জন্য কি 4টা, আর রো 3টার জন্য কি 3টা। তাহলে 4 আর 3 এর 7টা, তাহলে কি আমরা এই জায়গায় বলতে পারি যে আর প্লাস সি, যতগুলা রো যতগুলা কলাম ততগুলাই হবে কি রিডান্ডেন্ট। সেম ভাবে আমাদের চেকসামে ধরো মেসেজটা ছিল 2 3 4 5 6 7 8 এরকম, আমার এই মেসেজটা পাঠাইতে চাই, তাহলে এটাকে কি করছিলা? দুইটা সেগমেন্টে ভাগ করছিলা না? এই দুইটা সেগমেন্টে ওয়াই এর মান কত? 4। 4। তারপর কি করছিলা? চেকসামে কি এই দুটো যোগ করছো, 1 0 1 1 আর 1 0 1 0। তারপর কি যোগ করছিলা না? জি ম্যাম। 0 1 যোগ করলে 1 1, 0 0 যোগ করলে 0 0, হাতে থাকে 1, 1 আসলে 1 1 1 যোগ করলে 0 1। 0, হাতে থাকে 1। এই একটাকে কি আবার এখানে এনে যোগ করে দিছিল না? জি ম্যাম। তাহলে 1 1 যোগ করলে 10 এর 0, 0 হাতে থাকে 1। 1 1 0। হ্যাঁ,
তাহলে এইটাই কি আমার রিডান্ডেন্ট ছিল না? মেসেজের পিছনে কি আমি এটাই অ্যাড করে দিছিলাম না? জি 0 ম্যাম 1 1 0। তার মানে দেখো y এর মান যত সেটাই কি আমার রিডান্ডেন্ট বিট। জি ম্যাম বুঝছো? y লিখলাম এন্ড লাস্ট সিআরসি। এটা তো পারবাই। সিআরসি তে রিডান্ডেন্ট কত বিটের হয়? n-1 শাবাশ। তার মানে আমার ডিভিজর -1। ডিভিজর যদি হয় 4 বিটের, রিডান্ডেন্ট হবে 3 বিট। বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা এই যে আমাদের 3টা টেকনিক বললাম, এই সবগুলাই কি এরর ডিটেকশন টেকনিক। তো হ্যামিং ডিসটেন্স হচ্ছে একটা এরর কারেকশন টেকনিক। হ্যামিং ডিসটেন্সের কাজ হচ্ছে এরর কারেক্ট করবে। এখন আমাকে বলেন তো, এরর যদি কারেক্ট করতে চায় তার আগে এররটাকে কি ডিটেক্ট করা লাগবে না? ডিটেক্ট না করতে পারলে কারেক্ট করা যাবে? তাহলে এরর যদি ডিটেক্ট করতে চায় তাহলে ডিটেক্ট করার জন্য কি কিছু রিডান্ডেন্ট পাঠাইতে হবে না? তো আমাদের এই যে যে আমরা 4টা টেকনিক করছি ওগুলাতে যেমন আমার রিডান্ডেন্ট কত বিটের হবে সেটা আমি অলমোস্ট ফিক্সড বলে দিতে পারি, বাট হ্যামিং ডিসটেন্সে ফিক্সড বলা যায় না, এটা আমাদের বের করতে হয়। কিভাবে বের করি আমরা? তাহলে আমাদের অঙ্কে চলে যাই, অঙ্ক শুরু করি। মনে করেন সেন্ডার একটা মেসেজ পাঠাইতে চায়, তার মেসেজটা হচ্ছে 1100। এই মেসেজটা হচ্ছে সেন্ডার পাঠাইতে চায়। তাহলে মেসেজের সাথে কি আমার কিছু রিডান্ডেন্ট যাবে? এখন রিডান্ডেন্ট কত বিটের হবে সেটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 to the power r is greater than or equal m plus r plus 1। এটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্সের রিডান্ডেন্ট বের করার সূত্র। কি বললাম? 2 to the power r must be greater than or equal m plus r plus 1। জিনিসটা কি বুঝছি? সূত্রটা কি বুঝছি? জি ম্যাম তাহলে আমরা এবার অনেক কিছু বলা বাদ দিয়ে আমরা অঙ্কটাই শুরু করে দিই, কিভাবে করবো। আচ্ছা, এখানে দেখেন, এখানে m এর ভ্যালু কত? 4 4। তাহলে এবার আমরা r এর মান বের করার চেষ্টা করি। তাহলে আমরা এখন ইনিশিয়ালি r এর মান যদি ধরি 0, তাহলে এখন জাস্ট এখানে মান বসাবো। 2 to the power 0 greater than or equal 4 plus 0 plus 1। তাহলে 2 to the power 0 মানে কত? বলো। 1 1। something to the power 0 মানে 1 is greater than or equal 4 আর একে 5। এখন দেখো তো এই শর্তটা কি মিলছে? একের মান না 5 এর থেকে বেশি মেলেনি। তাহলে আমরা r এর ভ্যালু 1 বাড়াই। r এর মান যদি ধরি 1, তাহলে 2 to the power 1 is greater than or equal 4 plus 1 plus 1। তাহলে 2 to the power 1 মানে 2 is greater than or equal 4 আর একে 5 আর একে 6। এই শর্তটা কি মানে? না এটাও মানতেছে না। তাহলে ভ্যালু আরেক বাড়াই, r equal 2 যদি ধরি, তাহলে 2 to the power 2 greater than or equal 4 plus 2 plus 1। তাহলে 2 to the power 2 মানে হচ্ছে 4 is greater than or equal 4 5 6 রেখে 7। এইটাও কি মানে? না না ম্যাম 3 হলে মানে হ্যাঁ, 3 হলে মানবে। তাহলে আমরা আরেকবার ভ্যালুটা বাড়াই। r equal যদি আমরা 3 ধরি, তাহলে 2 to the power 3 is greater than or equal 4 plus 2 plus 1। তাহলে 2 to the power 3 মানে 8 is greater than or equal 4 5 6। ম্যাম ওইখানে 7 মানে 2 এর জায়গায় 3 হবে। হ্যাঁ, 4 3 7 আর একে 8। এইবার কি ফুলফিল হয়েছে? জি ম্যাম তাহলে আমরা বুঝতেছি যে আমাদের যদি এরকম 4 বিটের একটা মেসেজ পাঠাইতে চাই তাহলে রিডান্ডেন্ট হবে কত বিটের? 3 বিট 3 বিট। এখন দেখো এইটা জিনিসটা তোমরা হচ্ছে এরকম ক্যালকুলেট করে দেখলা। এখন পরীক্ষায় যদি তোমার এমন 4 বিটের কোনো একটা মেসেজ দেয়, তুমি কি আর কনফিউজ হবা যে কত বিটের রিডান্ডেন্ট বের করব? না এইটা যদি বের করে দেখো খুবই ভালো কথা। আর কেউ যদি বের না করে ডাইরেক্ট 3 বিট দিয়ে করে তাও চলবে। বুঝছেন? জি ম্যাম ঠিক আছে, তাহলে আমাদের 4 আর 3 এ 7 বিট আমি মেসেজ পাঠাবো। ম্যাম এটা যদি কেউ করে দেয় তাকে কি মার্ক 1 বেশি দিবেন? এখন কথা হচ্ছে, ধরো অঙ্ক যদি তাকে 5 মার্কে, সে যদি পুরা 5 এ 5ই পায়, মানে সবই ঠিকঠাক আছে, তাহলে তো আর 6 দেওয়ার তো আর সুযোগ থাকে না। 5ই দিব। ওভারঅল 40-এ 40 তো আর কেউ পাবে না ম্যাম, এক বাড়াই দিয়ে। তো তার প্রতি দেখা যাবে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা একটু মেসেজটা লিখি আমাদের
এই মেসেজটা হচ্ছে সেন্ডার পাঠাবে, 7 বিট টোটাল পাঠাবে। তাহলে একটু নাম্বারিং করি। নাম্বারিং হচ্ছে পিছন থেকে করবা। 1 2 3 4 5 6 7। তাহলে মেসেজ ছিল 4 বিট, রিডান্ডেন্ট হচ্ছে 3 বিট। 4 আর 3 7, এই যে 7টা বিট লিখে রাখছি। বুঝছো না এতদূর? এখানে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আবার কাহিনী আছে। আমরা যেমন দেখছিলাম কি আগের মেকানিজম গুলোতে রিডান্ডেন্ট হচ্ছে কি মেসেজের শেষে গিয়ে বসতো, এখানে আবার সে এবার শেষে বসবে না, তার আবার কিছু আগে বস। ফিক্স পজিশন আছে, সেখানে সে বসবে। তাহলে আমরা লিখি যে পজিশন অর লোকেশন যা বলো, লোকেশন অফ রিডান্ডেন্ট। তাহলে রিডান্ডেন্ট গুলো বসবে হচ্ছে আমার 3টা রিডান্ডেন্ট না, 2 টু দি পাওয়ার 0 নাম্বার পজিশনে একটা বসবে, 2 টু দি পাওয়ার 1 এ একটা বসবে, আর 2 টু দি পাওয়ার 2 এ একটা বসবে। আর 1 বসবে এখানে, আর 2 এখানে, আর 3 হচ্ছে এখানে। তাহলে যদি আমার আরেকটা থাকতো, R4 থাকতো, সে কোথায় বসতো? 2 to the power 3 তে বসতো। সাবাস, 2 টু দি পাওয়ার 3 তে। তার মানে 2 এর উপর পাওয়ার 0 থেকে পাওয়ার বাড়ায় বাড়ায় তাদের পজিশন। তাই 2 টু দি পাওয়ার 0 মানে 1 2 and 4, এই 3টা পজিশনে হচ্ছে আমার রিডান্ডেন্ট বসবে। তাহলে আমরা একটু এখানে লিখি, হ্যাঁ জি, যে কোনো মেসেজের ক্ষেত্রে যাই দেখ না কেন। আচ্ছা, তাহলে 1 নম্বর পজিশনে কাকে বসাবো? এক নম্বর পজিশনে R1 কে। R1 কে। তাহলে এই যে 1 নম্বর পজিশনে লিখে রাখলাম R1, 2 নম্বর পজিশনে লিখবো R2, আর 4 নম্বর পজিশনে R3। বুঝছো? জি ম্যাম। রিডান্ডেন্ট গুলাকে বসালাম পিছন থেকে। আর এই যে আমার ভ্যালু ছিল 1100, তাহলে এরা কি ফাঁকা পজিশন গুলাতে বসবে না? জি ম্যাম। তাহলে এদেরকে হচ্ছে সামন থেকে ফিল আপ করে দিই 1100। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন আমাদের কি আলটিমেটলি কি R1 R2 R3 এটা তো আর লিখে পাঠাইতে পারবো না, আমার তো 0 বা 1 পাঠাইতে হবে। তাহলে এখন কি R1 R2 R3 ভ্যালু বের করতে হবে। তাহলে এবার আমরা এখানে লিখি যে calculate the value of R1 R2 and R3, এটাই পাশ দিয়ে করি। এখন আমাদের ছোটবেলার আইসিটির একটু হেল্প লাগবে। এখন আইসিটিতে যখন আপনাদের লজিক সার্কিট করার আগে যে একটা টেবিল বানাইতে হইতো না, হ্যাঁ, ট্রুথ টেবিল না ট্রুথ টেবিল, এই হ্যাঁ, এই ট্রুথ টেবিলটা হচ্ছে আমাদের এখন লাগবে। দেখো তোমার ভ্যালু আছে কয়টা? 3টা। তাহলে 3টার জন্য 2 টু দি পাওয়ার 3 মানে কি 8টার জন্য আমার 8টা রো কলাম বের করতাম, ওই জিনিসটা আবার করবা। তাহলে তোমার রো হবে টোটাল 8টা, আর কলাম বানাবো হচ্ছে 4টা। তাহলে এখানে হচ্ছে আমার পজিশন গুলো লিখি 1 2 3 4, সরি 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7, আর এখানে হচ্ছে R1 R2 R3। ঠিক আছে? এখন হচ্ছে যেটা শর্টে করতাম, 0 কে আমরা বাইনারিতে লিখতাম 3 বিটে। তাহলে 0 কে 3 বিটে বাইনারি লিখলে কি সব 0, 1 কে লিখলে কি 001, মনে আছে তো? জি জি ম্যাম। ম্যাম। এছাড়া 4টা আমাদের 0 শর্টকাটে 4টা যেটা 1 ছিল, 2টা 0 হ্যাঁ 2টা 1 একটা 0 একটা। এটাই শর্টকাট দিয়ে করো, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 01 01 01 01। ক্লিয়ার হয়েছে না? জি ম্যাম। এখন দেখো R1 এর ভ্যালুর জন্য আমরা যেখানে যেখানে যে পজিশনে 1 পেতাম সেই পজিশন নিতাম না, ওই হাফ অ্যাডার ফুল অ্যাডারের অঙ্কে ছিল। হুম হুম।
দেখো R1 এর জন্য 1 পাইছো এখানে, একটু আমি মার্কিং রাইট দিই, এখানে 1, এইখানে 1 এন্ড এইখানে 1। তাহলে এই 1 মানে কত? এগুলো হচ্ছে আমার লোকেশন, এলওসি লিখলাম। দেখো এই এক কত লোকেশনে পাইছো? আর মানে 1 এর 1। এই এক পাইছো 3 3 নম্বর লোকেশনে, এই এক হচ্ছে 5 নম্বর লোকেশন, আর 5 এই এক হচ্ছে 7 7। তাহলে আমরা আরেকটা পেজ নিই। তাহলে আমাদের R1 এর ভ্যালুর জন্য আমি পাবো 1, 3, 5, 7, এই 7টা পজিশন চেক দিব। সেম ভাবে R2 ভ্যালুর জন্য 1 কোথায় কোথায় আছে? এখানে, এখানে, 2 এখানে এন্ড 3 এখানে। 6 7 শাবাশ। R2 এর জন্য 2, 3, 6 and 7, and lastly R3 এর জন্য 4 5 6 7 4, 5, 6 and 7। এই হচ্ছে আমার ম্যাথ পেয়ে গেছি। এখন তাহলে আমরা R1, R2, R3 এর ভ্যালু গুলো এখন ক্যালকুলেট করি। হ্যাঁ, এখন দেখো এইটা তো আমার হচ্ছে আমার এটাই ছিল মেসেজের সাথে রিডান্ডেন্ট সব একসাথে। এখন দেখো এখান থেকে আমরা ভ্যালু গুলো বের করব। দেখো এখন 1 নম্বর পজিশনে কি আছে? আর 1 ই আছে। R1 এ আছে, তো ওর ভ্যালুই তো বের করব, সেটা লেখা দরকার আছে? না তো আমি এটা একটু বক্স করে লিখি। তাহলে 1 নম্বর পজিশনে তো R1 আছে, ওটা তো লেখার দরকার নেই। এখন দেখো 3 নম্বর পজিশনে কি আছে? 0 0। 5 নম্বর পজিশনে 0 0, এন্ড 7 নম্বর পজিশনে 1 1। বুঝছো? আর এই যে এই বক্সটা, এখানে ধরো আমি ভ্যালুটা বের করব। এখন এইটা করার পর আমার করতে হবে ইভেন প্যারিটি। দেখো আমি যদি ইভেন প্যারিটি করি তাহলে এখানে ভ্যালুটা কত পাবো? 1 1 পাচ্ছি। এই 1 ই হবে R1 এর মান। আচ্ছা তাহলে R1 এর ভ্যালু হচ্ছে, আচ্ছা দেখো আমি R1 এর ভ্যালুর জন্য কি 1, 3, 5, 7 নম্বর পজিশন চেক দিব। দেখো 1 নম্বর পজিশনে তো R1 ই আছে, ওকেই তো বের করবো, তো ওটা লেখার আর কিছু নাই। 3 নম্বর পজিশনে কত পাইছো? 0, এই জন্য লিখছি 0। 5 নম্বর পজিশনে 0, এই জন্য লিখছি 0। আর 7 নম্বর পজিশনে 1, এই জন্য লিখছি 1। তাহলে আমি এই ভ্যালুগুলো পাওয়ার পর এখন আমি করবো ইভেন প্যারিটি। তাহলে ইভেন প্যারিটি করলে 1 পাচ্ছি, তাহলে এই 1 মানে হচ্ছে R1। সেম ভাবে বাকি দুইটা। বাকি দুইটা 0 আচ্ছা তাহলে R2 তো ওর ভ্যালু বের করবো। R3 এর মান হচ্ছে 0, 6 নম্বর পজিশনে হচ্ছে 1, আর 1 7 নম্বর তারপরটা পজিশনে 1 1। তাহলে ইভেন করলে 0 0। তাহলে এটাই হচ্ছে আমার R2, এন্ড লাস্টলি হচ্ছে R3 এর ভ্যালু। তাহলে আমি চেক দিব 4, 5, 6, 7। 4 এ তো R3 আছে, এটা তো আর লেখা দরকার নেই। 5 এ আছে 0 0, 6 এ আছে 1 1, আর 7 এ আছে 1 1। তাহলে ইভেন করলে 0 0। এই 0ই হবে হচ্ছে R3 এর মান। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে আমরা যদি এখন লিখি যে সেন্ডার তাহলে কি মেসেজ পাঠাবে? মেসেজ সেন্ড বাই সেন্ডার ইজ, এই হচ্ছে তার 8টা বিট, সরি 7টা বিট। তাহলে 7 বিটের মধ্যে তার ভ্যালু গুলাকে লিখে দিই 1 1 0 0। R1 এর ভ্যালু 1 R1 এর ভ্যালু কত? 1। তাহলে এই R1 এর এই জায়গাটার ভ্যালুটা আপডেট করে এখানে লিখবো কত? 1। বুঝা আর গেছে 2 না? ভ্যালু 0 এগুলো জি ম্যাম। এগুলো তো R1, R2 আর R3 পজিশন ছিল। R2 এর ভ্যালু পাইলাম 0, আর R3 এর ভ্যালু পাইছি কি? 0 0। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। সবাই বুঝছি? মিনহাজ, জি ম্যাম। মিনহাজ বুঝছো? শহীদ, ইয়েস ম্যাম। তারপর আর কে আছে? সোহান, জি ম্যাম। রতন,
Yes, ma'am. পিয়াল পিয়াল Yes, পিয়াল ma'am. তুমি কি ভালো হবে না? অঙ্কটা বুঝছো আজকে? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, ম্যাম তাহলে আমার হয়ে গেছে। অনেককেও জিজ্ঞেস করেন। অনেক অনেককে ধরো। তুই এবার একটু আচ্ছা চুপ ওকে থাক। আরেকটু পর জিজ্ঞেস করবো। তাহলে দেখো সেন্ডার কি মেসেজ পাঠিয়েছে সেটা তো বুঝছো। এখন তাহলে আমার কি রিসিভার সাইডে কি চেক করা লাগবে না যে ঠিকঠাক মেসেজ গেছে কিনা? তাই এতক্ষণ পর্যন্ত সেন্ডারের কাজ করছি, এবার আসো রিসিভার। তাহলে রিসিভার তো এই মেসেজটা রিসিভ করছে। এখন রিসিভারের জন্য আমরা আসলে জাস্ট রিডান্ডেন্টের পজিশন গুলো চেক দিব। R1 R2 R3 এর পজিশন চেক দিব। তাহলে দেখো R1 এর জন্য কোন কোন পজিশন চেক দিচ্ছিলা? 1 3 5 7 তাহলে এই যে এখানে লিখে দিই 1 3 5 7 এই চারটা পজিশন চেক দিব। R2 এর জন্য 2 3 2 3 6 7 6 7 এন্ড লাস্টলি R3 এর 4 জন্য 6 7 4 5 তারপর 6 7। তাহলে আমাদের এই যে মেসেজটা সেন্ডার পাঠাইছিল না, এই সেন্ডারের মেসেজের আমরা জাস্ট এই পজিশন গুলো চেক দিব। তাহলে দেখো 1 3 5 7 যদি চেক দাও তাহলে 1 নম্বর পজিশনে কি আছে? 1 1। 3 নম্বর 0 পজিশনে 0 0। 0 5 নম্বর পজিশনেও 0, 7 1 নম্বর পজিশনে 1। তাহলে সেন্ডার যদি ইভেন্ট দিয়ে পাঠায়, রিসিভারও কি ইভেন্ট দিয়েই চেক দিবে না? হুম তাহলে ইভেন্ট প্যারিটি করলে কত পাবা? 0 0। সেম ভাবে পরেরটাতে 2 3 6 7। তাহলে 2 এ পাচ্ছি 2 হচ্ছে 0 0, 3 এ 0 0 6 এ 1 1 1, 1 1 7 এ 1। ইভেন্ট করলে 0 0 শাবাশ। এন্ড লাস্টলি 4 5 6 7। 4 এ আছে 0 0, 5 এও 0, 0 1 1 1 1। তাহলে ইভেন্ট করলে 0। 0। তাহলে দেখো সব কি আমার 0 আসছে না? তার মানে কি জি মেসেজে ম্যাম। কোনো এরর আছে? এরর ফ্রি। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম জি ম্যাম। এই ম্যাম One আরো minute. কিছু বাকি আছে? হ্যাঁ, ওই যে একটু ভুল দিয়ে দেখাই, সঠিকটা তো আর চেক করে লাভ নেই। ম্যাম এতগুলো স্টেপ ম্যাম মনে রাখতে এবার খবর হয়ে যাবে। জি ম্যাম। একটু একটার প্র্যাকটিস পরে করা লাগবে একটা, বাসায়। একটার পরে একটা। দেখেন আমার এই কোর্সের কোনো অঙ্কই কঠিন না, সব অঙ্কই ইজি, খালি বড় বড়। ম্যাম হিসাব রাখা তো কঠিন। হিসাব রাখা কঠিন, এই জন্যই আপনাদের প্র্যাকটিস প্রবলেমটা করা লাগবে। ওগুলো হচ্ছে যদি একটু ঠান্ডা মাথায় করেন এবং যদি একটু নোট করেন যে আমি যখন সিআরসি করব আমাকে অবশ্যই এক্স অর করতে হবে, আমি যখন চেকসাম করবো আমাকে অবশ্যই অর করতে হবে। হ্যাঁ, কোন সময় কি করবা না করবা এটা যদি তুমি একটু নোট করে রাখো এবং পরীক্ষার সময় যদি মানে পরীক্ষা হয়ে কয়টা দিন যদি প্রত্যেকদিন একটু খাতাটা উল্টায় দেখেন তাহলে আশা করি পরীক্ষার সময় ভুল হবে না। আদারওয়াইজ কুইজ দেওয়ার সময় অনেকে দেখতেছিলাম। হ্যাঁ ম্যাম বলো। শার্ট প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তাহলে তো কট। ম্যাম কি কি বলো। ম্যাম এই ক্লাস নোটটা যদি দিতেন একটু ভালো হতো ম্যাম। হ্যাঁ, ক্লাস নোট তো দিই। ম্যাম তো দিয়েই দেয়। আচ্ছা ম্যাম আজকে কি 2টা অ্যাটেন্ডেন্স দিবেন? হ্যাঁ, 2টা অ্যাটেন্ডেন্স দিব। আচ্ছা আসো, শেষ। আর 2 মিনিট লাগবে। এবার আমরা একটা ভুল পজিশন সিলেক্ট করি। তো আবার একটু মেসেজটা লিখি, এবার হচ্ছে উইথ এরর। তো কোন জায়গাটা ভুল করব? ধরো এই 5 নাম্বার পজিশনটা ভুল করি। হ্যাঁ, তাহলে 1 1 0 জায়গায় কি আসবে? 1 এই পজিশনটা ভুল করলে 0 জায়গায় 1, আর বাকিগুলো ঠিকই রাখি 0 0 0 1। একটু উপরে পজিশন গুলো রাখি, এটা আমার আর দরকার নাই। 2 3 4 5 6 7। এটা মার্ক করে রাখি যে এখানে ভুল করছি। তো এখন R1 এ চেক করব আমি 1 3 5 7 পজিশন, এই চারটা চেক দিব। R2 এর জন্য হচ্ছে 2 3 6 7 আর
R3 জন্য বলছে 4 5 6 7। 6 7 তাহলে আসো 1 3 5 7 চেক দাও। একে কি আছে? 1 1 3 3 0 0 5 5 1 1 1 7 7 1 1 1 ইভেন করলে 1 সাবাস। এবার 2 R2 জন্য 2 3 6 7 2 0 0 0 6 1 1 1 1 1 ইভেন করলে 0 0 0। এবার R3 জন্য 4 5 6 7 4 0 0 5 1 1 6 তারপর 1 1 1 1 1 তাহলে ইভেন করলে 1 1। তাহলে দেখো আমার 0 ছাড়া অন্য কিছু আছে মানে কি? ভুল এরর এসেছে। এরর আছে। তাহলে দেখেন আমরা কিন্তু এরর ডিটেক্ট করতে পারছি, তাই না? জি ম্যাম। এখন আমরা তো জানি হ্যামিং ডিসটেন্স হচ্ছে একটা এরর কারেকশন টেকনিক। তাহলে আসলে আমরা এররটা কারেক্ট করে ফেলি। কারেক্ট দা এরর। দেখো আমার রিটার্ন কয়টা? 3টা না? R1 R2 R3। আমরা এবার তাদের ভ্যালুগুলো লিখি। R1 এর ভ্যালু কত পাইছো? 1 1। R2 এর ভ্যালু R2 ভ্যালু 0 0। R3 এর ভ্যালু 1 1। এখন এই পজিশনগুলো এগুলোকে যদি আমি একটু বাইনারি থেকে ডেসিমালে লিখি, দেখো তো 1 2 4। তাহলে কি 1 এর নিচে 4 এইটাকে নিব, আর 1 এর নিচে এইটাকে নিব। তাহলে 4 আর 1 যোগ করলে কত পাবা? 5 5। তাহলে 101 মানে কি 5 না? তাহলে দেখো আমার 5 নাম্বার পজিশনটা ভুল হয়েছে। দেখো আমি মার্কও করছিলাম 5 নাম্বার পজিশন, এই যে আমি ক্যালকুলেট করে 5ই পাচ্ছি। জি ম্যাম বুঝতে পেরেছি। জি ম্যাম তাহলে আমি আমি তো এখন জাস্ট সাবাস। তার 5 নাম্বার পজিশনে ভুল হয়েছে। তার মানে 1 এর জায়গায় কি দিব? 0 দিলে 0 কি মেসেজটা ঠিক হয়ে যাচ্ছে না? জি ম্যাম। শেষ। এই হচ্ছে আমাদের হ্যামিং ডিসটেন্স এবং লিপ। ফাইনালের সিলেবাস শেষ ম্যাম, না আরো আছে? ফাইনালি সিলেবাস শেষ। আর ছোটখাটো কিছু থিওরি আছে, থিওরিগুলো নেক্সট ক্লাসে দেখাই দেবো। অল্প 2 একটা থিওরি আছে।